কমান্ডারদের পদত্যাগের হিড়িক, জটিল অবস্থায় ইসরায়েল। গাজা যুদ্ধে ব্যর্থতার দায়ে ইহুদিবাদী ইসরায়েলের সেনা কর্মকর্তাদের মাঝে পদত্যাগের হিড়িক পড়েছে। এরই মধ্যে পদত্যাগ করেছেন সেনাপ্রধান জেনারেল হার্জি হালিবি এবং সাউদার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যান। এছাড়া পদত্যাগ করেছেন গাজা বিভাগের কমান্ডার আভি রোজেনফিল্ড, সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান আহারন হালিবা, গোয়েন্দা ইউনিট ৮২০০ এর কমান্ডার ইওসি সারেল এবং গাজা উপত্যকার উত্তর ব্রিগেডের কমান্ডার হাইম কোহেন। ইসরায়েলের সবচেয়ে বড় সংবাদপত্র ইয়েদিয়ত আহরনত গাজা যুদ্ধের আগে এবং তারপরে ব্যর্থতার কারণে পদত্যাগকারী ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে। পত্রিকাটির মতে, হালিবি এক বিশৃঙ্খল সময়ে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন তাকে নিয়োগ করে। তিনি এমন এক সময় দায়িত্ব গ্রহণ করেন যখন চিফ অফ স্টাফ রাজনৈতিক মহলের সাথে সংঘর্ষে লিপ্ত ছিলেন এবং বিচার বিভাগের সংস্কার নিয়ে বিতর্কের মধ্যে ছিলেন, যা ইসরায়েলকে অস্থিতিশীল করে তুলেছিল এবং ইহুদিবাদী সমাজে গুরুতর বিভাজন তৈরি করে। ২০২৩ সালে ৭ অক্টোবর হামাসের আকস্মিক অভিযান মোকাবেলায় ইসরায়েলি সেনাবাহিনী শোচনীয়ভাবে ব্যর্থ হয়। এর মধ্য দিয়ে দখলদার বাহিনীর অজেয় থাকার মিথকে মারাত্মক ভেঙে দেয় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ জেনারেল আইজেক বারাক ইসরায়েল আসন্ন গৃহযুদ্ধের বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, গাজা ভিত্তিক হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন যুদ্ধ পূর্ব অবস্থায় ফিরে এসেছে, কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী ভেঙে পড়েছে এবং যুদ্ধে ফিরে যাওয়ার জন্য যে সকল সরঞ্জামের দরকার রয়েছে সেগুলো ফিরে আসছে। বারাক বলেন, হামাস এবং ইসলামী জিহাদ নিজেদের পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। বিপরীতে ইসরায়েলি সমাজে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে। বাস্তবতা হলো, যুদ্ধ যদি অব্যাহত থাকতো তাহলে ইসরায়েলি সেনাবাহিনী হামাসকে পরাজিত করতে সক্ষম হতো না। সৌদি চালই বন্ধ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বললেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এক নিমিষে বন্ধ করতে পারে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির এক সিদ্ধান্তেই সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এতদিন কেন সেটা ঘটল না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। পূর্ব ইউরোপের যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবের কি করা উচিত সেটা বলে দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, সৌদি ও খনিজে তেল রপ্তানিকারী অন্য দেশগুলোর উচিত অবিলম্বে তেলের দাম কমিয়ে দেয়া, তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে। সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা চলছে। সেখানে স্থানীয় সময় বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ভার্চুয়াল মাধ্যমে ফোরামে বক্তব্য দেন ট্রাম্প। তিনি বলেন, তেল রপ্তানিকারী দেশগুলো যে এখনো তেলের দাম কমায়নি তাতে তিনি বিস্মিত। তার মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সৌদি সহ বাকিদের। মধ্যপ্রাচ্যের পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলো সংস্থা ওপেকের সদস্যদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, সৌদি ও ওপেকের সকলকে আমি বলবো, তেলের দাম কমান, আপনাদের এটা করতেই হবে। সত্যি কথা বলতে, এখনো যেটা করা হয়নি তাতে আমি অবাক। তেলের দাম কমলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। ট্রাম্প আরো বলেন, খনিজ তেলের দাম এখন অনেক বেশি, তাই যুদ্ধ চলবে। ও যুদ্ধ বন্ধ করতে চাইলে আপনাদের তেলের দাম কমাতে হবে। যা হচ্ছে তার জন্য এই দেশগুলো অনেকাংশে দায়ী। এত মানুষ মারা যাচ্ছে, তেলের দাম কমার পর আমি সুদের হারও কমাতে বলবো। ২০২২ সালে ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর প্রায় ৩ বছর ধরে চলছে রক্তক্ষয়ী এই সংঘাত। এই দীর্ঘ সময়ের দুপক্ষের পাল্টা হামলায় হাজার হাজার মানুষের প্রাণহানি ও লক্ষাধিক মানুষের বাস্তুচ্যুতি হয়েছে। ক্ষমতার বাইরে থাকা সময় থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলে আসছেন ট্রাম্প। তিনি প্রায়ই বলতেন, ক্ষমতায় থাকলে ২৪ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাধান করে ফেলতেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সম্প্রতি তিনি বলেন, ইউক্রেন সংঘাত নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। বৈঠকের আয়োজন চলছে বলেও দাবি করেন তিনি। গত সোমবার ২০শে জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করেন তিনি। এরপর অবিলম্বে এই সংঘাতের সমাধান দাবি করেছেন তিনি। শুধু তাই নয়, যুদ্ধ বন্ধ না করলে রাশিয়া নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো ওয়াশিংটনের সাথে যোগাযোগ করবে, তবে কেবল তখনই যোগাযোগ হবে যখন যুক্তরাজ্য এবং ফ্রান্সের পারমাণবিক অস্ত্রাগার অন্তর্ভুক্ত করা হবে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি পারমাণবিক অস্ত্র হ্রাস করার জন্য কাজ করতে চান। ট্রাম্প পরামর্শ দিয়েছিলেন যে রাশিয়া এবং চীনও তাদের অস্ত্র কমানোর বিষয়টি সমর্থন করতে পারে। ট্রাম্পের মন্তব্যের জবাবে পেসকভ তাসকে বলেন, আমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা প্রক্রিয়া শুরু করতে আগ্রহী। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সব পারমাণবিক ক্ষমতা বিবেচনায় নেওয়া দরকার। বিশেষ করে ফ্রান্স এবং যুক্তরাজ্যের পারমাণবিক ক্ষমতা বিবেচনা না করে আলোচনা করা অসম্ভব। বর্তমান বাস্তবতা এটিকে প্রয়োজনীয় করে তোলে। গাজায় যুদ্ধবিরতির পর উভয় সংকটে নেতানিয়াহু।
গাজায় যুদ্ধবিরতির পর আক্ষরিক অর্থে উভয় সংকটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত মিত্র যুক্তরাষ্ট্র এবং নিজের নেতৃত্বাধীন জোট সরকার উভয়ের মধ্যে সমন্বয় করতে গিয়ে প্রায় নাজেহাল অবস্থায় আছেন তিনি। কারণ একদিকে বিরতির ধারাবাহিকতা রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন থেকে ব্যাপক চাপ রয়েছে তার উপর। অন্যদিকে তার নেতৃত্বাধীন জোট সরকারের একাধিক কট্টরপন্থী শরিক দল পরিষ্কার জানিয়ে দিয়েছেন গাজায় ফের সামরিক অভিযান শুরু না হলে সরকার থেকে সরে যাবেন তারা। ইতোমধ্যে দেশটির পুলিশ বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভির তার রাজনৈতিক দল জিউইশ পাওয়ার পার্টি সহ সরে গেছেন জোট সরকার থেকে। গত 19 জানুয়ারি বিরতির প্রথম দিনই সরকার থেকে বিদায় নিয়েছেন বেন গিভির। আর দেশটির উপর কট্টরপন্থী নেতা ও বর্তমান সরকারের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জানিয়েছেন বিরতির প্রথম পর্যায়ে শেষ হওয়ার পর যদি গাজায় সামরিক অভিযান শুরু না হয় তাহলে তিনিও তার দলসহ জোট ছেড়ে দেবেন। যুদ্ধবিরতির প্রথম দিন 19 জানুয়ারি ইসরায়েলের সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল 14 কে দেওয়া এক সাক্ষাৎকারে স্মোট্রিচ বলেন, আমাদের এখন সম্পূর্ণ ভিন্ন স্টাইলে এগোনো উচিত। আমাদের এখন প্রয়োজন গাজা দখল করা, অস্থায়ী ভিত্তিতে হলো সেখানে সামরিক আইন জারি করা, ফিলিস্তিনিদের অন্য কোনো দেশে স্থানান্তর হওয়ার জন্য উৎসাহিত করা এবং সর্বোপরি নিজেদের বিজয় নিশ্চিত করা। এদিকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকপ বুধবার জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতির ব্যাপারটিতে তিনি সর্বোচ্চ মনোযোগ দিয়েছেন এবং এই বিরতিকে অবশ্যই প্রথম থেকে দ্বিতীয় স্তর এবং তারপর তৃতীয় বা শেষ স্তরে পৌঁছাতে হবে এবং গাজা থেকে নিজেদের সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করতেই হবে। ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা শালোম হার্তমান ইনস্টিটিউটের রাজনৈতিক বিশ্লেষক আমোদ্জ আসাইল রয়টার্সকে এই প্রসঙ্গে বলেন, ট্রাম্প প্রশাসন ও কট্টর জোটসঙ্গীদের পরস্পর বিরোধী চাপে বর্তমানে চিরেচ্যাপ্টা অবস্থায় রয়েছেন নেতানিয়াহু। তার নেতৃত্বাধীন জোট সরকার বর্তমানে ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে এবং যে কোনো সময় তা ভেঙে পড়তে পারে। 2023 সালে 7 অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রায় 15 মাস অভিযান সংঘাত চলার পর অবশেষে সেখানে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস এবং ইসরায়েল। ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা। ভারতের একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত 8 শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় 5 কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার 24 জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় 8 শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 7 জন। মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এই বিস্ফোরণ ঘটে। বিকেলে এক অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভান্ডারায় অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে বলেন, সকাল 10:30টায় কারখানার এলটিপি অংশে বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল কর্মী এবং জরুরি চিকিৎসা কর্মীদের ঘটনাস্থলে মোতায়েন রাখা হয়েছে। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিস্ফোরণে কারখানার ছাদ ধসে পড়েছে। এতে 1 ডজনের বেশি শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে প্রাথমিকভাবে 3 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসাবশেষ অপসারণে খননকারী যন্ত্র ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে 5 কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এমনকি দূর থেকে ধারণ করা ভিডিওতে কারখানার উপর বিরাট ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বলেন, শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। এছাড়া নাগপুর থেকে দ্রুত উদ্ধারকারী দল পৌঁছাবে। জরুরি প্রয়োজনে চিকিৎসক দলও প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি। পশ্চিম তীরে ইসরায়েলের যুদ্ধ খেলা নিয়ে গভীর উদ্বেগ জাতিসংঘের। অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর যুদ্ধ খেলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির কয়েকদিন পর চলতি সপ্তাহে ফিলিস্তিনি জেনিন এলাকায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিনাল খিতান জেনেভা এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, অধিকৃত পশ্চিম তীরের জেনিনে বেআইনি প্রাণঘাতী শক্তি ব্যবহারে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল প্রাণঘাতী অভিযান চালাচ্ছে। এসব অভিযানে আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং অভিযানের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম ও মানদণ্ড লঙ্ঘন, ইসরায়েলের যুদ্ধ লড়াইয়ের পদ্ধতি সহ অপ্রয়োজনীয় বা অসামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগের বিষয়টি গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। এর মধ্যে রয়েছে একাধিক বিমান হামলা এবং পালিয়ে যাওয়া বা নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টাকারী নিরস্ত্র বাসিন্দাদের ওপর এলোপাতাড়ি গুলি চালানো। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক ইসরায়েলকে মানবাধিকারের নিয়মাবলীর সঙ্গে সঙ্গতিপূর্ণ আচরণবিধি গ্রহণ ও প্রয়োগ করার আহ্বান জানান। জাতিসংঘের মানবাধিকার দপ্তর যাচাই করে দেখেছে, গত মঙ্গলবার থেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে 12 ফিলিস্তিনি নিহত ও 40 জন আহত হয়েছে। তাদের বেশিরভাগই নিরস্ত্র ছিল। মানবাধিকার দপ্তরের মুখপাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রেক্ষাপটে সব হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানান। হুতিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করায় মার্কিন সিদ্ধান্তের নিন্দা ইরানের।
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে পুনরায় চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রশাসনে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। শুক্রবার 24 জানুয়ারি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে তাসনিম নিউজ। বাগাই বিবৃতিতে বলেন, এমন পদক্ষেপটি মিথ্যা এবং অযৌক্তিক, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, মার্কিন এই সিদ্ধান্তটি ইয়েমেনি জনগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা। তিনি আরো বলেন, ইয়েমেনের জনগণ ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি তাদের ঐতিহাসিক সংহতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে। বাগাই মার্কিন পদক্ষেপকে পূর্ববর্তী প্রশাসনে ফিলিস্তিনি গণহত্যার সমর্থন হিসেবে আখ্যায়িত করেছেন। বাগাই সতর্ক করে বলেন, এমন একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্কের আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করবে। বিশ্লেষকদের মতে, হুতিদের বিরুদ্ধে মার্কিন সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে এবং ইয়েমেনের চলমান সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাকে দুর্বল করবে। এই ধরনের ঘোষণা হুতিদের আরো কঠোর প্রতিক্রিয়া জানাতে উৎসাহিত করতে পারে, যা সৌদি আরব সহ অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গে উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে।